যেতে আমরা বাংলাদেশের যে ফুল যে ইতিহাস এটা আমরা কিভাবে আপনারা মনে রাখতে পারবেন এবং কিভাবে পড়লে পরীক্ষায় কমন পড়বে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং আজকে অনেকগুলো কুইজ থাকবে। ওকে, সো সবাই যুক্ত হয়ে যান। আপনারা যারা আমাদের সাথে আছেন আর ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেটা জানিয়ে দেন। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন এবং কেউ যদি এই মুহূর্তে ডিউটিতে থাকেন সেটা একটু জানিয়ে দেবেন। আর আপনারা সবাই জানেন যে 828 জন যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দিয়েছে, এখানে প্রায় 40,000 নার্স পার্টিসিপেট করবে এবং এখানে পরীক্ষা দেবে প্রিলিমিনারিতে। এবং প্রিলিমিনারিতে আপনারা সবাই জানেন যে 4টা সাবজেক্টে পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং নার্সিং টেকনিক্যাল। আর এর মধ্যে হচ্ছে আপনাদের আজকে যে সাধারণ জ্ঞানটা আমরা ক্লাস দিব, এখানে সাধারণ জ্ঞানে মোট 20 মার্ক। ওকে, মোট 20 মার্কের কিন্তু সাধারণ জ্ঞানে পরীক্ষা হবে। এর জন্য আপনাদেরকে অবশ্যই খুব ভালো করে পড়তে হবে এই 20 মার্কের জন্য। এবং 20 মার্ক যে আহ, প্রশ্নটি হবে, এই 20 মার্কের মধ্যে কিন্তু বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এবং পাশাপাশি হচ্ছে সাম্প্রতিক, এই 3টি বিষয় থেকে সাধারণ জ্ঞানের মোট 20 মার্ক থাকবে। এবং আপনাদের এই 20 মার্কের মধ্যে যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে বা জেনারেল যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এখানেই কিন্তু আপনার যোগ্যতার মাপকাঠির মূলত এই 3টা সাবজেক্টেই নিশ্চিত হবে। কারণ নার্সিং টেকনিক্যাল এটা কিন্তু সবাই মোটামুটি ধারণা রাখেন আপনারা এবং মোটামুটি ভালোই নাম্বার এখানে আপনারা পাবেন। কেমন? ওকে, সো যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে সবাইকে অভিনন্দন। আর এখনই আমরা শুরু। আগের ক্লাসটা কারা কারা করেছিলেন আপনারা সবাই একটু জানিয়ে দিবেন। আগের ক্লাসটিতে আপনারা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আগের ক্লাসে সেটা একটু জানিয়ে দেন সবাই। এর আগের ক্লাসে আপনারা কারা কারা যুক্ত ছিলেন এবং এর আগের ক্লাসটা আপনারা সবাই দেখে নেবেন, কারণ এর আগের ক্লাসে আমরা মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এই মহান মুক্তিযুদ্ধ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে। ওকে, সো এই বিষয়গুলো আপনাদের খুব ভালো করে পড়তে হবে। এবং আপনারা যারা 828 জন সিনিয়র স্টাফ নিয়োগ যারা প্রস্তুতি নিচ্ছেন, এখন আপনাদের জন্য অবশ্যই, যেহেতু হাতে একটু সময় আছে, সার্কুলার হয়ে গেছে, হয়তো হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে। এর মধ্যে আপনারা এই জেনারেল যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্টে আপনারা খুব ভালো একটা দক্ষতা অর্জন করবেন। তাহলে হচ্ছে আপনারা আগামী যে নিয়োগটি হবে সেই নিয়োগে নিজের যোগ্যতা প্রমাণ করার একমাত্র মাপকাঠি হচ্ছে এই 3টা সাবজেক্টে আপনাকে ভালো করতে হবে। ওকে, আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে যে প্রথম সেশন সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এই বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ যে টাইমলাইন আছে, গুরুত্বপূর্ণ টাইমলাইন হচ্ছে আপনার যে ফেসবুকের টাইমলাইন, মনে করেন আপনি গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া কিন্তু সেখানে আপলোড দেন না। সো এই ইতিহাসেও আপনাকে যে গুরুত্বপূর্ণ টাইমলাইন মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে সালগুলো এবং ইতিহাসের কোন কোন সালগুলো গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হবে। এবং আপনাদের অনেকেরই কমপ্লেইন থাকে যে ইতিহাস মনে থাকে না। আর ইতিহাস মনে রাখতে হলে আপনাকে সিকোয়েন্স অনুযায়ী আগাতে হবে। সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে একটার পর একটা, যেমন হচ্ছে মনে করেন 1-এর পরে 2, 2-এর পরে 3, এভাবে। কেমন? ওকে, সো আজকের প্রথম স্লাইডে আমরা চলে যাচ্ছি। আজকের যে প্রথম স্লাইড, এই প্রথম স্লাইডেই আমাদের একটা কুইজ থাকবে। সো ইতিহাসের হচ্ছে আমরা প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে যে আমাদের 1905 সালে কি হয়েছিল এবং আমরা যে বাংলাদেশের যে ইতিহাস বা বাংলার যে ইতিহাস, এটাকে আমরা মূলত 1905 সাল থেকে শুরু করি। এখন আপনারা কে কে জানেন যে 1905 সালে কি হয়েছিল? 1905 সালে এমন কি ঘটনা ঘটেছিল আপনারা কে কে জানেন? সবাই একটু জানিয়ে দিবেন যে 1905 সালে কি হয়েছিল এবং এই 1905 সালটা কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। এবং এই পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, আপনাদের এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো সবাই আপনারা যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই আজকে এই ক্লাসটি শেয়ার করে দিবেন, বিশেষ করে সিনিয়র স্টাফ নার্স আপনারা যারা 828 জনের বিজ্ঞপ্তি যেটা দিয়েছে, আপনারা সবাই একটু জানিয়ে দেন যে 1905 সালে কি হয়েছিল। আমি এখান থেকে কিন্তু পরীক্ষায় কম প্রশ্ন আসলে আপনাদেরকে অবশ্যই পারতে হবে। কেমন? ওকে, আর আপনারা সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যারাই যুক্ত আছেন সবাই আজকে ক্লাসটি শেয়ার করে দিবেন। কেমন? ওকে,
ওকে, দেখতে পাচ্ছি 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে। হ্যাঁ, 1905 সালে এই যে এখানে একটা পিকচার দেয়া আছে। বঙ্গভঙ্গ মানে কি, এই যে 1905 সালের আগে 1900 সালে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল উপমহাদেশের সবচেয়ে বড় স্টেট। ওকে, সো এই যে বেঙ্গল প্রেসিডেন্সি, যে সম্পূর্ণ যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বেঙ্গল প্রেসিডেন্সি। সো 1905 সালে যখন এই এটাকে বলা হতো কি শুধুমাত্র বঙ্গ বা বাংলা বলা হতো, ঠিক আছে, যে বাংলা প্রদেশ বা বঙ্গপ্রদেশ। এই বঙ্গপ্রদেশে এটা অনেক বড় ছিল বিদায় এখানে হচ্ছে লর্ড কার্জন, তৎকালীন সময় যে বড় লর্ড বা গভর্নর নামে একজন নিয়োজিত থাকতেন, তার নাম হচ্ছে লর্ড কার্জন। এই লর্ড কার্জন হচ্ছে 1905 সালে কি করেছিল, যেহেতু এই বঙ্গপ্রদেশটা অনেক বড় ছিল, এই বঙ্গপ্রদেশটা এটা একটা ছিল যে পূর্ববঙ্গ, একটা ছিল হচ্ছে শুধু বঙ্গপ্রদেশ, এই দুইটাকে তিনি ভাগ করেন। এটার উদ্দেশ্য ছিল এত বড় বঙ্গপ্রদেশ, তার যে প্রশাসনিক কাঠামো, এটা কাজ করা অনেক জটিল ছিল, বা তৎকালীন সময় এখানকার যে যাতায়াত ব্যবস্থা অনেক দুর্গম এলাকা ছিল। সো এই জন্য এটাকে প্রশাসনিকভাবে কাজ করার জন্য যাতে সহজ হয়, এই জন্য এটাকে দুই ভাগে ভাগ করা হয়। কেমন? ওকে, আচ্ছা, সো এটাকে তিনি একটা রাখেন কি, যে পূর্ববঙ্গ এবং আসাম, আর একটা হচ্ছে শুধু বঙ্গপ্রদেশ। কেমন? ওকে, সো এটা হচ্ছে কে করেছিল, আপনারা কে কে জানেন? এটা হচ্ছে বঙ্গভঙ্গ হয় 1905 সালে, এবং এটা করে কি লর্ড কার্জন। আপনারা লর্ড কার্জনের একটা ছবিও এখানে দেখতে পাচ্ছেন, লর্ড কার্জনের একটা ছবিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লর্ড কার্জন হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ করেছিল, মানে বঙ্গকে ভেঙে ফেলে, এটা ভেঙে ফেলে একটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম। ওকে, পূর্ববঙ্গ ও আসাম নামকরণ করা হয়। কেমন? ওকে, তারপর আরেকটা হচ্ছে আবার একটা হচ্ছে কি, যে আবার বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। এটা কি করে? লর্ড হার্ডিংস। কে করে? লর্ড হার্ডিংস করে। কেমন? ওকে, এটা কে করে? লর্ড হার্ডিংস। সো হচ্ছে এখন যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে। এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, এবং 1911 সালে এটা বঙ্গভঙ্গ এটা আবার রদ হয়ে যায়, এবং এটা কি করে? লর্ড হার্ডিংস। ওকে, লর্ড হার্ডিংস। কেমন? ওকে, এবং হ্যাঁ, আপনারা সবাই অ্যান্সার দিয়েছেন অলরেডি আপনারা অ্যান্সার দিয়েছেন। ওকে, এবং পরীক্ষা কিন্তু আসতে পারে যে উপমহাদেশের, যে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় প্রদেশ কোনটি ছিল? এটা ছিল যে বাংলা প্রেসিডেন্সি। ওকে, বা বেঙ্গল প্রেসিডেন্সি, বা বাংলায় বলে বাংলা প্রেসিডেন্সি। কেমন? ওকে, এবং এটা কোন কোন জায়গা ছিল এখানে? এখানে এই যে পূর্ববঙ্গ এবং আসাম, এর রাজধানী ছিল কোথায়? ঢাকা। এর রাজধানী ছিল কোথায়? ঢাকা। আর এই যে বঙ্গপ্রদেশ, যেটা বেঙ্গল প্রদেশ যেটা ছিল বঙ্গপ্রদেশ, তার রাজধানী ছিল কলকাতা। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। আপনারা যে সবুজ কালারের যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই পূর্ববঙ্গ এবং পূর্ব বাংলা এবং আসাম, ওকে, এর রাজধানী ছিল ঢাকা। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর এই যে টোটাল যে বেঙ্গল প্রেসিডেন্সি, এর মধ্যে হচ্ছে বাংলা ছিল, বাংলা, বিহার, নাগপুর, উড়িষ্যা, সবকিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কেমন? ওকে, সো সবাইকে ধন্যবাদ। তো আপনারা বুঝতে পারছেন কিনা? আর ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিবেন, ক্লাসটি সবাই শেয়ার করে দেন, যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সবাই ক্লাসটি শেয়ার করে দেন। ওকে, আচ্ছা, তারপর এখন আমরা চলে যাচ্ছি নেক্সট যে স্লাইডে। সো এই যে বঙ্গভঙ্গ করার 6 বছরের পরেই এখানে হিন্দু এবং মুসলিম এদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এরপরে কিন্তু এটা আবার 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইড। এখন কে কে জানে 1906 সালে কি হয়েছিল? 1906 সালে কি হয়েছিল? 1906 সালে এমন কি হয়েছিল যেটা ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় আসে? এখন আপনারা কে কে জানেন? হ্যাঁ, 1906 সালে, হ্যাঁ 1906 সালে হচ্ছে মুসলিম লীগ তৈরি হয়। কি তৈরি হয়? মুসলিম লীগ। 1906 সালে মুসলিম লীগ
তৈরি হয়। ওকে, কারণ কি, যে এর আগে ছিল কি শুধুমাত্র কংগ্রেস ছিল, ঠিক আছে, কি ছিল, কংগ্রেস। সো কংগ্রেস থাকার পরে এখানে যেহেতু দুইটা স্টেট ভাগ হয়ে যায়, তো সেখানে হিন্দু এবং মুসলিম আলাদা আলাদা হয়ে যায়, এজন্য হচ্ছে এখানে মুসলিম লীগ তৈরি হয় কত সালে, 30শে ডিসেম্বর 1906 সালে। 30 ডিসেম্বর 1906 সালে কে মুসলিম লীগ তৈরি করেন, স্যার সলিমুল্লাহ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেটাকে আমরা বলি যে নিখিল ভারত মুসলিম লীগ। নিখিল ভারত মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে স্যার সলিমুল্লাহ। এই সলিমুল্লাহ নামে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একটা হলও আছে, এবং স্যার সলিমুল্লাহ এবং ঢাকা ইউনিভার্সিটির যে জমি, এই জমির মালিক কিন্তু এই নবাব সলিমুল্লাহ। বুঝতে পারছেন? ওকে, সো আর আপনারা সবাই অ্যান্সার করবেন। আমরা এই ক্লাসের মুসলিম লীগ তৈরি হয়, হ্যাঁ, 1900 কে তৈরি, এই যে মুসলিম লীগের কে তৈরি করেন, স্যার স্যার সলিমুল্লাহ, এবং যেটাকে নিখিল ভারত মুসলিম লীগ। ওকে, এবং এই মুসলিম লীগেই কিন্তু হচ্ছে পরবর্তীতে কি, এই মুসলিম লীগেই পরবর্তীতে যে ভারত পাকিস্তান ভাগ করার জন্য তারা ভূমিকা পালন করে। কেমন? ওকে, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য আপনাদের যাদের ইতিহাস মনে থাকে না, যেটা বলেন যে আসলে কোন সালের পরে কোন সাল কখন কি হয়েছিল, এই জন্য হচ্ছে আমরা যে ইতিহাসের টাইম লাইন ধরে ধরে পড়তে হবে, আমরা যেভাবে পড়াচ্ছি। এবং আজকের ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে গার্ডিয়ান নার্সিং নিয়োগ প্রোগ্রামের পক্ষ থেকে, এবং 828 জন যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস কিন্তু আগামী 5 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং সেখানে আমরা আপনাদের জন্য একেবারেই টোটাল প্রতিটা সাবজেক্ট বেস কিন্তু ক্লাসের আয়োজন করব, বাংলা, ইংলিশ, সাধারণ এবং নার্সিং টেকনিক, এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা শিক্ষক থাকবে। এবং আমরা এবার হার্ড কপি লেকচার শিট, মানে প্রিন্টেড লেকচার শিট আপনারা পাবেন। এটা বাংলাদেশে আমরাই শুধুমাত্র আপনাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা আমরা লেকচার শিট তৈরি করেছি। কেমন? আলাদা আলাদা বই তৈরি করেছি, এগুলো আপনারা এই ব্যাচে ভর্তি হলে পেয়ে যাবেন। সো যারা যারা ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন, বা এই নিয়োগে 828 জন নিয়োগে ভালো একটি ফলাফল করতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই একটা ভালো গাইডলাইনের প্রয়োজন আছে। আপনি আমাদের গার্ডিয়ান নার্সিং এর যে জবের যে প্রোগ্রামটি আছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। আর নিচে যে নাম্বারগুলো আছে বা পেজে আপনারা ইনবক্স করতে পারেন। আচ্ছা, সো এখন আমরা চলে যাচ্ছি। তো আপনাদেরকে কি বলেছিলাম, যে এই যে মুসলিম লীগ তৈরি হয়েছিল, ওকে, এই যে মুসলিম লীগ তৈরি হয়েছে, এরাই কিন্তু পরবর্তীতে ভারত এবং পাকিস্তান বিভাজনের জন্য বা দেশ ভাগ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আচ্ছা, আর এটা তৈরি করা হয়েছিল কি, যে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, যেহেতু বঙ্গভঙ্গের ফলে দুইটা পূর্ববঙ্গ এবং বঙ্গপ্রদেশ আলাদা হয়ে যায়, এজন্য হচ্ছে তারা এই মুসলিম লীগ তৈরি করেছিল। কেমন? ওকে, আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটি কেমন লাগছে সেটা একটু জানিয়ে দিবেন সবাই। ক্লাসটি কেমন লাগলো সেটা একটু জানিয়ে দিবেন। ওকে, সো পরবর্তীতে যখন হচ্ছে, আবার একটু বলে রাখি, এই যে মুসলিম লীগ, এটা হচ্ছে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার পরে এই পাকিস্তানে কিন্তু এই মুসলিম লীগ তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসে। ওকে, আচ্ছা, সো এভাবে আপনারা যদি মনে রাখেন বা ইতিহাসগুলো পড়েন, তাহলে কিন্তু অনেক বেশি মনে থাকবে। এখন আসি সরাসরি 1911 সালের। তো এরপরে হচ্ছে আমাদের 1911 সালে কি হয়, এরপরে আমাদের হচ্ছে যে আহ রদ হয়ে যায় বঙ্গভঙ্গ। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 1940 সালে। 1940 সালে কি হয়েছিল আপনারা সবাই জানিয়ে দেন। ওকে, আর ইতিহাস কিন্তু এভাবে পড়তে হবে। আর আপনারা যারা হচ্ছে আমাদের যারা নার্সিং আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু টেকনিক্যালি পড়তে হবে। টেকনিক্যালি মানে হচ্ছে কিভাবে পড়লে এটা মনে থাকবে, কারণ আপনাদের সবারই একটা দীর্ঘদিনের একটা গ্যাপ আছে, আমরা জানি। এবং যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রথম নিয়োগ প্রোগ্রাম আমরা স্টার্ট করি, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি
না সরকারি চাকরি কিন্তু আমাদের এখান থেকে হয়। ওকে, গত যে নিয়োগ হচ্ছে সেখানে প্রায় 50% বেশি স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করছে, কেমন, যে 3500 যে নিয়োগটা হলো। তো আশা করি আমরা আপনাদেরকে ভালো একটা সাপোর্ট দিতে পারবো, কেমন। ওকে, আলো সাহেব বলছে আপনাদের ক্লাস লাহোর প্রস্তাব হয় 1940 সালে। লাহোর প্রস্তাব বলেছে আমাদের এমএসটি নাসরিন সুলতানা। হ্যাঁ, লাহোর প্রস্তাব কে দিয়েছিল? 23শে মার্চ। দেখেন 1940 সালে। এখন এই যে ইতিহাসের টাইমলাইন গুলো সিকোয়েন্স ধরে ধরে পড়তে হবে আপনাদেরকে, তাহলে এটা মনে থাকবে। দেখেন এই যে লাহোর প্রস্তাব কি করেছিল? শেরে বাংলা একে ফজলুল হক কত সালে? 1940 সালের 23 মার্চ। 1940 সালের 23 মার্চ। এই ওকে, 1940 সালের 23 মার্চ। ওকে, সো 1940 সালে পরীক্ষায় আসতে পারে যে লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন বা কে উপস্থাপনা করেছিলেন। লাহোর প্রস্তাব কে উপস্থাপনা করেছিলেন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, সো লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন? শেরে বাংলা এ কে ফজলুল হক। শেরে বাংলা এ কে ফজলুল হক 1940 সালের 23 মার্চ। 1940 সালের 23 মার্চ, কেমন। এবং এটা কেন করা হয়েছিল? এটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে যে স্বায়ত্তশাসনের বিরুদ্ধে যে আন্দোলন, তখনও কিন্তু যে ব্রিটিশরা কিন্তু এই দেশে ঔপনিবেশিক যে শাসক, সেই শাসন বহাল রেখেছিল। এবং 1940 সালে কিন্তু এই যে মুসলিম লীগের যারা ছিল, তারা কিন্তু আস্তে আস্তে এটাকে, যে একদিকে ভারত ছাড় আন্দোলন, আর একদিকে হচ্ছে এই যে আস্তে আস্তে যে মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করা, এটা হচ্ছে এই যে শেরে বাংলা এ কে ফজলুল হক তিনি কি করেছিল, যে 23 মার্চ। এবং তার কিন্তু আর একটা, এটা হচ্ছে যে আমাদের অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পরীক্ষা আসতে পারে, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা এ কে ফজলুল হক। দেখেন তার জন্ম মৃত্যু সালটা একটু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এটা একটু পড়তে হবে। সেটা হচ্ছে তার জন্ম 26 অক্টোবর 1873, মৃত্যু হচ্ছে 26 এপ্রিল 1962। ওকে, সো এভাবে পড়তে হবে। সো কয়েকটা বিষয় আমরা পড়ে ফেললাম। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। সিনিয়র স্টাফ নার্স 800 সিনিয়র স্টাফ নার্স নিয়োগের আর এই যে লাহোর প্রস্তাবের আমাদের হচ্ছে যে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করা, এটাই ছিল হচ্ছে মূলত। এবং এই যে স্বায়ত্ত শাসন অঙ্গরাজ্যগুলো, এগুলোই ছিল মূলত এটার প্রতিপাদ্য, কেমন। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আর লাহোর প্রস্তাবের মেইন যে বেসিসটা ছিল, বাট মেইন যে বেসিকটা ছিল, এটা হচ্ছে যে আমাদের বা পটভূমি ছিল কি, ভারত উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক এবং স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি, কেমন। ওকে, আচ্ছা, এবং যেখানে তারাই মূলত কি দ্বিজাতি তত্ত্ব গঠন করা হয়েছিল, এবং মুসলিম এবং যে হিন্দুদের জন্য আলাদা আলাদা দেশ গঠনের জন্য। ওকে, সো 1940 সালের 23 মার্চ। ওকে, কখন হয়? যে মুসলিম লীগের লাহোর অধিবেশনে। কোথায় বসে? যে মুসলিম লীগের লাহোর অধিবেশনে, কেমন। ওকে, আচ্ছা, এবং পরবর্তীতে এইটাই কিন্তু পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। লাহোর প্রস্তাবের আরেকটা নাম কি? পাকিস্তান প্রস্তাব। লাহোর পরীক্ষা আসতে পারে। লাহোর প্রস্তাবের আরেক নাম কি? পাকিস্তান প্রস্তাব। ওকে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত আছেন। সবাই চলে যাচ্ছে আমাদের নেক্সট যে স্লাইডটি আছে। দেখেন 1943 সালে কি হয়েছিল। 1943 সালে কি এমন ঘটনা ঘটেছিল যেটা আমাদের ইতিহাসে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের বাংলার ইতিহাস বা বাংলাদেশের ইতিহাস, যেটা আমরা 1905 সাল থেকে শুরু করেছি, বঙ্গভঙ্গ থেকে। তো এর মধ্যে আমরা কি কি পড়ে ফেললাম? 1905 সালে বঙ্গভঙ্গ, তারপরে হচ্ছে 1906 সালে যে মুসলিম লীগ গঠন, তারপর হচ্ছে যে আচ্ছা, এই মুসলিম লীগ কেন? কারণ কি আগে শুধুমাত্র একটা দল ছিল, সেটা হচ্ছে ভারতীয় কংগ্রেস ছিল। কি ছিল? ভারতীয় কংগ্রেস। বর্তমানে যারা কি মহাত্মা গান্ধী বা গান্ধী পরিবার যারা, তিনি হচ্ছে কি এই পরিবারটা, যাদের এই যে কংগ্রেস। তো তখনকার এই মুসলমানদের দাবি দেওয়া পূরণের জন্য হচ্ছে এই যে স্যার সলিমুল্লাহ কি করেন? মুসলিম লীগ গঠন করেন 1906 সালে। আবার হচ্ছে এই যে
মুসলিম লীগ গঠন করার পরে তৎকালীন যে ভারতীয় উপমহাদেশে কি হয়, হিন্দু এবং মুসলিমদের ভিতরে কিছু বিরোধ দেখা দেয়, তারপর আবার সেটা আবার কি এই বঙ্গভঙ্গ রদ করে দেয়। সেই প্রেক্ষাপটগুলো আপনাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে পরীক্ষায় আনসার করতে হবে, এগুলো মনে থাকবে। সো ইতিহাস আপনাকে শুধুমাত্র এমসিকিউ, বইয়ের এমসিকিউ পড়লে হবে না, আপনাকে কিছু জেনে পড়তে হবে, আদারওয়াইজ আপনি আজকে পড়বেন, এক সপ্তাহ পরে কিন্তু আবার ভুলে যাবেন। হ্যাঁ, 1943 সালে বাংলাদেশে ভয়াবহ 50-এর মন্বন্তর হয়েছিল। দেখেন, 50-এর মন্বন্তর হয়েছিল, কারণ এর বাংলা সাল ছিল 1350। পরীক্ষা আসতে পারে সাল হয়েছে 1943, কিন্তু এটাকে বলা হয় 50-এর মন্বন্তর। ঠিক আছে, ওকে। সো এইটা কিন্তু পরে এটাকে কারণ কি এটার বাংলা সাল ছিল 1350, কারণ কি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তৈরি হয়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি এই উপমহাদেশের সাথে অন্যান্য উপমহাদেশে খাবার সরবরাহটা বা সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যায়। এই কারণে কি হয় যে এই উপমহাদেশে একটা বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেয়। এই যে নিচে যে ছবিগুলো জয়নুল আবেদিন কিছু ছবি এঁকেছিল তৎকালীন সময়, বিশ্ববিখ্যাত ছবি, এই ছবিগুলো এই যে 50-এর মন্বন্তর বা 1300, এই যে 1943 সালে যে 50-এর মন্বন্তর বা দুর্ভিক্ষটি হয়েছিল তার কিছু দুর্লভ ছবিও এখানে নিচে দেয়া আছে। সো ছবি দেখে দেখে পড়তে হবে, বা আমি যেভাবে স্লাইড তৈরি করলাম, সো এইভাবে যদি আপনারা পড়তে পারেন তাহলে এটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আপনি মনে রাখতে পারবেন, আপনি যখন পরীক্ষা আসবে যে 50-এর মন্বন্তরে বাংলা সাল কত ছিল, তখন কিন্তু এই স্লাইডটা আপনার মাথায় চলে আসবে। কেমন? ওকে। সো এভাবে কিন্তু এভাবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এভাবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। সো এই যে, এবং এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি 1939 থেকে 1945 সাল পর্যন্ত এর মধ্যেই হয়েছিল। আবার 1945 সালে কি হয়, এর মধ্যে জাতিসংঘ তৈরি হয়। ওকে, আচ্ছা। সো এই জন্য কিন্তু ওকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন, বা এটার কারা কারা বুঝতে পারছেন সেটা একটু জানিয়ে দেন, কারা কারা বুঝতে পারছেন সবাই একটু জানিয়ে দেন। ওকে, তো এর মধ্যে হচ্ছে যে 1945 সালে, আবার একটু আমরা বাইরে পড়ে, যেহেতু সালের সাথে একটু আছে যে কেন এটা হয়েছিল, এই দুর্ভিক্ষ হওয়ার কারণ কি, কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কি যে পৃথিবীতে শান্তির জন্য একটা সংগঠন করা হয়, এটার নাম ছিল কি লিগ অফ নেশনস, লিগ অফ নেশনস। এবং এটা কি যে 1920 সালে প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশনস। এখন এটা আপনাদেরকে জানার প্রয়োজন আছে, কারণ এই 50-এর মন্বন্তর কেন হয়েছিল, কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার ব্যর্থতার জন্য হয়েছিল, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে হচ্ছে একটা সংগঠন হয়, সেটা হচ্ছে লিগ অফ নেশনস, যে প্রত্যেকটা দেশের শান্তি বজায় রাখার জন্য, যাতে যুদ্ধ যাতে না হয়। তারপরে হচ্ছে এইটা ব্যর্থ হওয়ার পরে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তাই তো। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন কি হয় যে জাতিসংঘ গঠন করা হয় কেন, কারণ আগে তো আরো একটা এমন একটা সেন্ট্রাল সংগঠন ছিল যেটার নাম ছিল লিগ অফ নেশন। সেই লিগ অফ নেশন ব্যর্থ হওয়ার পরেই কিন্তু হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু অন্যতম কারণ এই যে 50-এর মন্বন্তরের অন্যতম কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কারণ বিশ্বযুদ্ধের ফলে সকল সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়, বা খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যায়। কেমন? ওকে, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায়। ওকে, সো এই জন্য হচ্ছে এই লিগ অফ নেশনস ব্যর্থ হওয়ার পরে কিন্তু এই জাতিসংঘ 1945 সালে জাতিসংঘ, এই লিগ অফ নেশনস এর কি এই জাতিসংঘ এটার পরিবর্তে গঠিত হয়। বুঝতে পারছেন? ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ক্লাসটি বুঝতে পারছেন কিনা আশা করি। হ্যাঁ, একটু আস্তে আস্তে পড়াচ্ছি আপনাদের জন্য, কারণ আপনারা দীর্ঘদিন, আপনারা যারা নার্সিং এ যারা পড়ে তারা একাডেমিক কোনো সময় সাধারণ জ্ঞান পড়ে না, বাট এই যে আপনাকে একটা বিপিএসসি সেকেন্ড ক্লাস জবের জন্য আপনাকে হিউজ পরিমাণ পড়তে হবে, কারণ সামনে নার্সের সংখ্যা যত বাড়বে পরীক্ষা তত কঠিন হতে থাকবে, কারণ যত বেশি কম্পিটিশন হবে। সহজ প্রশ্ন দিলে কি এটা, যেমন আগে একটু সহজ কোশ্চেন হতো, যখন 20,000 নার্স ছিল, 10,000 নার্স ছিল, 25,000, এখন তো 40,000, বা সামনে আগামী বছর 50,000 হয়ে যাবে। ওকে, চলে যাচ্ছে 1947 সাল, সরাসরি 1947 সালে আমরা চলে যাচ্ছি। 1947 সালে, আর ক্লাসটি বুঝতে পারলে অবশ্যই শেয়ার করে দিবেন। কারা কারা ক্লাসটা শেয়ার করছেন তারা একটু জানিয়ে দেন,
কারা কারা আমাদের সাথে ক্লাসটি শেয়ার করেছেন সেটা একটু দেখতে চাই। আর আপনারা যারা যারা 842 জনের জন্য এবার আপনাদের জন্য একটি জীবন মরণ লড়াই হবে এটাতে। সো এটাতে আপনারা যারা ভালো প্রস্তুতি নেবেন আপনারা কিন্তু আপনার চাকরিটা নিশ্চিত করতে পারবেন। আদারওয়াইজ এই যে এত বড় কম্পিটিশন আছে, আপনাকে শুধু পরীক্ষা দিয়েই যাবেন, একটা সময় কিন্তু বয়স থাকবে না। আর বয়স যত বাড়বে মেমোরি তত লস হতে থাকবে। বুঝতে পারছেন? ওকে, কারণ ব্রেনের রিসেপ্টর আস্তে আস্তে উইক হয়ে যাবে। আর জব না পাইলে আপনার ভিতরে অনেক টেনশন কাজ করবে। ওকে, সো এই জন্য 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় এবং জার্মানি ও জাপান আত্মসমর্পণ করে। ওকে, শেয়ার করেছি, যারা যারা শেয়ার করেছে সবাই জানিয়ে দেন। 1947 সালে কি হয়েছিল দেখেন, ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। কি হয়? ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। ওকে, সো কত সালে দেখেন, 14ই আগস্ট হচ্ছে পাকিস্তানে একদিন পরেই কিন্তু 1947 সালে দেশ ভাগ হয়। ঠিক আছে, কি দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে। দেখেন এই উপমহাদেশের সবকিছু সৃষ্টির পিছনেই কি এই যে দেখেন, এই যে মুসলিম লীগ বলেন অথবা বলেন এই যে শহীদ কি আমাদের শেরে বাংলা একে ফজল হক, তার কিন্তু বড় একটা ভূমিকা আছে। কারণ তিনি যদি দ্বিজাতি তত্ত্ব ঘোষণা না করতেন বা লাহোর প্রস্তাব না হয়, তাহলে ভারত এবং পাকিস্তান তৈরি হতো না। ঠিক আছে, সো এই ভারত সৃষ্টির পিছনে কিন্তু বাংলাদেশের বড় একটা হাত আছে। বুঝতে পারছেন? ওকে, এবং এই যে শেরে বাংলা একে ফজল হকের বাড়ি কিন্তু হচ্ছে আবার চাকার, বরিশালের চাকারে। বুঝতে পারছেন? ওকে, সো 14ই আগস্ট পরীক্ষা, 14ই আগস্ট হচ্ছে পাকিস্তানের জন্ম, 15ই আগস্ট হচ্ছে ভারতের জন্ম। এখন আমরা একটু দেখে নিব যে ভারতে পাকিস্তানে দেখেন, পাকিস্তান সাইডে এখানে একটা ছক আঁকা আছে যে প্রথম গভর্নর জেনারেল, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ, তার ছবিটা দেয়া আছে দেখেন, মাথায় টুপি পরা, বাম পাশে যে ছবিটা আছে। আর প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, আর প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ইস্কান্দার মির্জা। আর এইদিকে 15ই আগস্ট হচ্ছে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের জন্ম হয়। 1947 সালের 15ই আগস্ট হচ্ছে ভারতের জন্ম হয়। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ওকে, তারপর হচ্ছে প্রথম প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আর ভারতের জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধীকে। ওকে, আচ্ছা, সো এটা মোটামুটি 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়ে গেল, তাই না? দেশ ভাগ হয়ে গেল। ওকে, আচ্ছা, সো হচ্ছে 14ই আগস্ট। আর হচ্ছে এই যে পাকিস্তানের গঠন হচ্ছে, এখানে একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, এটা আপনাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে 14ই আগস্ট পাকিস্তানের জন্ম হলেও এই পাকিস্তানের যে সংবিধান সেটা গৃহীত হয়ে হচ্ছে 1956 সালে 23শে মার্চ। এই জন্য 23শে মার্চ হচ্ছে পাকিস্তান দিবস ছিল। ঠিক আছে, 23শে মার্চ ছিল হচ্ছে পাকিস্তান দিবস। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, এই যে 1971 সালে 23শে মার্চ, গত ক্লাসটি আপনারা যারা করেছেন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যখন পড়েছিলাম, তখন আপনারা দেখেছিলেন যে 23শে মার্চ যে পাকিস্তান দিবসে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেদিন ছিল পাকিস্তান দিবস। সেটা মনে রাখতে আপনাদের সুবিধা হবে। যে অথবা আপনাদের কোশ্চেন থাকতে পারে যে 14ই আগস্ট পাকিস্তানের জন্ম হলে এটার পাকিস্তান দিবস কেন হবে 23শে মার্চ? সো এটা হচ্ছে কারণ যে পাকিস্তানের যে প্রথম যে সংবিধান যে গৃহীত হয় এটা হচ্ছে কত সালে, 23শে মার্চ 1956 সালে। ক্লিয়ার? ওকে, এবং এটা হচ্ছে কি পাকিস্তানের তৎকালীন সময়ে যে ইসলামী প্রজাতন্ত্রে যে সংবিধানের মাধ্যমে তারা কি ইসলামী প্রজাতন্ত্র, এটার মাধ্যমে তারা কি বিশ্বের প্রথম ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। পাকিস্তান ছিল যে বিশ্বের প্রথম ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র। ক্লিয়ার? ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।
ক্লাসটি কেমন লাগছে আপনারা সবাই একটু জানিয়ে দেন। আজকে ক্লাসটি কেমন লাগলো সেটা একটু সবাই জানিয়ে দিবেন। ওকে, চলে যাচ্ছি নেক্সট স্লাইড। 1948 সালে কি হয়েছিল? 1948 সালে আমরা কিন্তু সাল ধরে ধরে আপনাকে পড়াচ্ছি, যাতে করে আপনি এই ইতিহাস কখনো আর না ভুলেন, কেমন? আর এই শীটটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে। আর এই শীটটা পেতে হলে যেটা করতে হবে, ক্লাসটি অবশ্যই শেয়ার করতে হবে। শুধুমাত্র যারা ক্লাসটি শেয়ার করবেন তারাই আজকের এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা পেয়ে যাবেন। আর একটু বন্ধুদেরকে মেনশন দেন, আপনারা আপনাদের যে সকল ফ্রেন্ডরা আছে সকল ফ্রেন্ডদেরকে একটু আজকে আজকে ক্লাসে একটু আমন্ত্রণ জানান, তাহলে হচ্ছে সবাই আজকে ক্লাসটা করতে পারবে। আর আমরা হচ্ছে আপনাদেরকে আজকের আচ্ছা, আর আজকের পিডিএফটা পেতে হলে আমি একটা গ্রুপের লিংক আপনাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা সবাই জয়েন করবেন। সেটা হচ্ছে কি যে আপনারা শুধুমাত্র যারা ক্লাসটা শেয়ার করবেন তারাই এটার পিডিএফ পাবেন। ওকে, সো আলহামদুলিল্লাহ ভালো, এক্সিলেন্ট। সো এইভাবে ক্লাসগুলো আমরা করব। আর এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে। আর ইনশাল্লাহ যারা পেইড ব্যাচে যারা ভর্তি হবেন আমাদের স্পেশাল ব্যাচে, সো 828 জন সিনিয়র স্টাফ নার্সের জন্য আমাদের একটা নতুন ব্যাচ এই 5 তারিখ থেকে শুরু হচ্ছে। সো সবাই দ্রুত ভর্তি হয়ে যাবেন এখানে। ওকে, সো দেখেন 1948 সালে কি হয়েছিল। 1900 দেশ ভাগ হওয়ার পরে কি হয়, 1923 ফেব্রুয়ারি গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষার দাবি করেন। কোথায়? 1948 সালে 23 ফেব্রুয়ারি গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে পুরো পাকিস্তানে যে গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষার দাবি করেন, কেমন? ওকে, এটা কত সালে? 1948 সালের 23। তো পরীক্ষা আসতে পারে যে সর্বপ্রথম রাষ্ট্রকে বাংলাকে রাষ্ট্রভাষার দাবি কে করেন? ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে। তারপর 15 মার্চ 15 মার্চ খাজা নাজিমুদ্দিন হচ্ছে একটা চুক্তি করেন। ওকে, একটা চুক্তি করেন কাদেরকে নিয়ে? এই দেশের হচ্ছে মুসলিম লীগ যারা আছে বা এই তখন তো হচ্ছে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান সবাইকে নিয়ে হচ্ছে তারা একটা চুক্তি করে। সেটা হচ্ছে কি যে রাষ্ট্রই হবে, সে কি রাষ্ট্রভাষা হবে বাংলা, কেমন? আর সবাই একটু আপনারা 1900 ভাষা আন্দোলনের শুরু হয় 1948 সালের ভাষা আন্দোলন। এভাবে তো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে যে গণপরিষদে প্রথম রাষ্ট্রভাষার দাবি কে করেন। ওকে, আচ্ছা। সো এরপরে কি আছে দেখেন, 21শে মার্চ কি হয় যে মোহাম্মদ আলী জিন্নাহ তখন এরপর আবার ঘোষণা করেন যে মোহাম্মদ আলী জিন্নাহ আবার কে ছিলেন? এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, এর আগে তো আমরা একটু আগে পড়ে আসছি যে মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন যে প্রথম গভর্নর জেনারেল, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। ক্লিয়ার? ওকে, সো তিনি আবার কি ঘোষণা করেন যে উর্দু হবে রাষ্ট্রভাষা। ওকে, তো এটা আবার কোথায়? এই যে রেসকোর্স ময়দানে, বর্তমানে যে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে 21শে মার্চ তিনি চুক্তিটা ভঙ্গ করে কি বলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ওকে, বা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। ওকে, সো তখন কিন্তু দেখেন যে এই যে আমরা আমাদের যে ভাষার যে আন্দোলন, এটা কিন্তু 1948 সাল থেকে শুরু হয়। যে 47 সালে দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পরেই আমরা যে পূর্ব পাকিস্তানে আমরা যারা ছিলাম, আমরা কিন্তু গণপরিষদে যেমন 23 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবি করি। আবার 15 মার্চ সেটা কিন্তু খাজা নাজিমুদ্দিন তখন কি মেনেও নিয়েছিল। ঠিক আছে, তখন কিন্তু মেনেও, ওকে, সেটা কিন্তু মেনেও নিয়েছিলেন, কেমন? ওকে, আচ্ছা। সো তারপরে চলে যাচ্ছি আমাদের 1949 সালে কি হয়েছিল দেখেন, আওয়ামী মুসলিম লীগের জন্ম নেয়। 1949 সালে কি হয়? আওয়ামী মুসলিম লীগের জন্ম নেয়। যেটা আগে শুধু মুসলিম লীগ ছিল, এটা 1949 সালে আওয়ামী মুসলিম লীগের। ওকে, সো সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। আচ্ছা, সো 1949 সালে কি হয়েছিল যে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়েছে, যেটা আগে ছিল শুধুমাত্র মুসলিম লীগ। ঠিক আছে, ওকে, আচ্ছা। না, এটা হচ্ছে নতুন করে আওয়ামী মুসলিম লীগ। কারণ হচ্ছে
যে আওয়ামী মুসলিম লীগ হচ্ছে কি যে তৎকালীন সময় এটা ছিল কি যে ক্ষমতাসীন একটি দল ছিল যে আওয়ামী মুসলিম লীগ, যে পাকিস্তানের যে মুসলিম লীগের বিপরীত হিসেবে, তৎকালীন যে মুসলিম লীগের বিকল্প হিসেবে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। কেমন? ওকে, সো হচ্ছে আমরা এরপরে স্লাইডে চলে যাচ্ছি। এরপরে স্লাইডে হচ্ছে আমাদের 1952 সাল। তো 1952 সালে হচ্ছে আমরা জানি যে ভাষা আন্দোলন হয়। তো ভাষা আন্দোলনে দেখেন এই যে 26শে জানুয়ারি, ভাষা আন্দোলন তো 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মেইন যে দিনটা, বাট 26শে জানুয়ারি কি হয় যে খাজা নাজিমুদ্দিন হচ্ছে একটা চুক্তি ভঙ্গ করেন। ওকে, খাজা নাজিমুদ্দিন একটা চুক্তি ভঙ্গ করেন। দেখেন যেটা হচ্ছে যে 15ই মার্চ, তিনি 1948 সালে 15ই মার্চ যে একটা চুক্তি করেন, যে চুক্তিটা হচ্ছে যে রাষ্ট্রভাষা হবে বাংলা, এটাই হচ্ছে তিনি আবার 1952 সালে এই চুক্তিটা ভঙ্গ করেন। কত তারিখে? 26 জানুয়ারি। তিনি এই চুক্তি ভঙ্গ করে বলেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু। কেমন? ওকে, আবার এই 30শে জানুয়ারি হচ্ছে এর বিরুদ্ধে সে চুক্তি ভঙ্গ করার পরে এদেশে যে ছাত্র জনতা তারা কি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। পরীক্ষা আসতে পারে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে গঠন করেন? 1952 সালের 30শে জানুয়ারি। কেমন? ওকে, আর এরপরে তো হচ্ছে আমাদের যে 21শে ফেব্রুয়ারি আমাদের সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার তারা হচ্ছে ভাষা আন্দোলনের জন্য জীবন দেয়। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি সরাসরি যে 1953 সাল। তো 1953 সালে হচ্ছে আমাদের কি হয়? যুক্তফ্রন্ট গঠন করা হয়। কি হয়? যুক্তফ্রন্ট গঠন করা হয়। তারা হচ্ছে যে যে পাকিস্তান যে মুসলিম লীগ ছিল, সেই মুসলিম লীগের বিরুদ্ধে তৎকালীন সময় যে মুসলিম লীগ ছিল তারা কি একটু স্বৈরাচারী হয়ে ওঠে, যেহেতু ক্ষমতাসীন ছিল। তো তারা স্বৈরাচারী হয়ে যাওয়ার পরে এই যে আওয়ামী মুসলিম লীগ যারা গঠন করেছিল তারা হচ্ছে একটা শক্তিশালী দল গঠন করার জন্য বা তাদেরকে হারানোর জন্য এই যুক্তফ্রন্ট তৈরি করেন। ক্লিয়ার? সো এটা হচ্ছে পরীক্ষা, আপনারা হয়তো মনে করতে পারেন যে যুক্তফ্রন্ট আবার কেন করলো। যুক্তফ্রন্ট গঠন করার এই ছিল যে পাকিস্তান মুসলিম লীগ যেটা ছিল তারা একটু যেহেতু ক্ষমতাসীন ছিল, তার ক্ষমতাসীন দল ছিল, তারা স্বৈরাচার হয়ে গেছিল। সো এজন্য তারা যে নির্বাচনে জেতার জন্য তারা যুক্তফ্রন্ট করে। এজন্য আওয়ামী মুসলিম লীগের পক্ষে ছিল আমাদের দেখেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিল কি? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওকে, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ক্লিয়ার? আর কৃষক প্রজা পার্টির পক্ষে ছিল শেরে বাংলা এ কে ফজলুল হক, তারপর ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং নিজামে। এখানে আরো কিছু ছোট ছোট ইসলামী দল ছিল, যেমন নিজামী ইসলাম, পাকিস্তান গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খিলাফত পার্টি। এগুলো মিলে হয়েছিল যুক্ত ফ্রন্ট। এগুলো সবকিছু মিলে একটা যেটাকে বলি জোট, এই জোট গঠন করার মাধ্যমে তারা পাকিস্তান মুসলিম লীগের ওটাকে পরাজিত করে। কেমন? আর 1954 সালে হচ্ছে যে যুক্তফ্রন্ট নির্বাচন হয় এবং প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। কেমন? প্রাদেশিক নির্বাচনে। ওকে, আর যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন কি? শেরে বাংলা একে পরীক্ষা আসতে পারে যুক্তফ্রন্টের নেতৃত্বে কে ছিলেন? যুক্তফ্রন্টের নেতৃত্বে কে ছিলেন? সেটা হচ্ছে এ শেরে বাংলা এ কে ফজলুল হক। ওকে, আর এই যে যুক্তফ্রন্ট যেটা 1954 সালের, যেটা 8 থেকে মার্চ মাসের 8 থেকে 12 মার্চ পর্যন্ত এই নির্বাচনে হচ্ছে যে পুরো পাকিস্তান হচ্ছে কি যে এই নির্বাচনে যে 237টি টোটাল আসন ছিল হচ্ছে 237টি। কেমন? ওকে, আর এখানে হচ্ছে যে যে পূর্ব পাকিস্তানে যেমন 237টি মোট আসন ছিল, এখানে মূলত 309টি। এর মধ্যে হচ্ছে যে 143টি এর মধ্যে ভাসানীর যে নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ তারা 143টা আসন পায়। কেমন? ওকে, আর যুক্তফ্রন্ট মোট আসন পায় হচ্ছে 223টি 309টার মধ্যে। বুঝতে পারছেন? সো 309টা আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় 223টা। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের আবার এটা কি হয় যে মার্চে নির্বাচন হয়, আর এটা আবার 23শে মে নির্বাচন বাতিল হয়ে যায়। কেমন? ওকে,
সো সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, আর এটা বাতিল করে কারা? এই যে পশ্চিম পাকিস্তানে যারা ছিল তারা মূলত হচ্ছে আমাদের যে পূর্ব পাকিস্তান যে শাসন কাজ, এইটাকে মূলত অচল করে দেওয়ার জন্যই এই 30শে মে এই নির্বাচনটা তারা, বা এই যে মন্ত্রিসভা সেটা তারা বাতিল করে দেয়। কেমন? ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের যে স্লাইডটি আছে 1958। তো 1958 সালে কি হয়েছিল দেখেন, যে ইস্কান্দার মির্জা, ইস্কান্দার মির্জা। তো ইস্কান্দার মির্জা কে ছিলেন দেখেন, এটা একটু আপনাদেরকে আবার ব্যাক নিয়ে যাই। ইস্কান্দার মির্জা কে ছিলেন দেখেন, ইস্কান্দার মির্জা ছিলেন হচ্ছে প্রথম প্রেসিডেন্ট। এই যে প্রথম যে প্রেসিডেন্ট ছিল পাকিস্তানের, যে প্রথম প্রেসিডেন্ট ছিল, দেখেন তিনি কি করছে 1958 সালে। 1958 সালে 7 অক্টোবর কি করে, যে 1958 সালে 7 অক্টোবর তিনি আবার কি করেন, যে ইস্কান্দার সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করেন। দেখেন পাকিস্তানে দেখবেন যে কয়দিন পর পর সরকার পরিবর্তন হয়, কারণ কি ওই দেশের সেনাবাহিনী কয়দিন পর পর কি সেনা অভ্যুত্থান হয়। দেখবেন যে প্রধানমন্ত্রী কারাগারে, রাষ্ট্রপতি কারাগারে 2 দিন পর পর বা কয় মাস পর পর দেখবেন যে এই ধরনের ঘটনা ঘটে থাকে পাকিস্তানে। বুঝতে পারছেন? সো 7 অক্টোবর 1958 সালে কি হয়, ইস্কান্দার মির্জা সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল। আবার এই, আর তার মাত্র 20 দিন পরে আবার জেনারেল আইয়ুব খান কি করে, যে সামরিক কুয়ের মাধ্যমে আবার তিনি ক্ষমতা দখল করেন। এটা এই কারণেই পড়াইলাম যে 1958 সালে বা পাকিস্তানের এখনো এই যে কু বা এই যে এই যে সেনা অভ্যুত্থান, এটা এখনো চলমান আছে। এটা জাস্ট জানার জন্য, এটা একটু জেনে রাখেন। এই ইতিহাস কিন্তু সেই তারা দেশ গঠনের পর থেকেই শুরু হয়েছে। ওকে, এই জন্য পাকিস্তানের সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকে। দেখবেন যে যুদ্ধ, পাকিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। ওকে, কিন্তু অনেকেই কিন্তু এখন আবার পাকিস্তানের মতো বাংলাদেশ বানাইছে। আপনারা কে কে পাকিস্তানের মতো বাংলাদেশ চান সবাই একটু জানিয়ে দেন। পশ্চিম পাকিস্তানের মতো বাংলাদেশ কেউ চাওয়ার মতো আছে কিনা আমাদের গ্রুপে। দেখেন তারপর চলে যাচ্ছে 1966 সালে কি হয়, 6 দফা। 1966 সালে কি হয়েছিল, 6 দফা। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দেন 6 দফা। ওকে, এটাকে কি বলে, বাঙালি জাতির মুক্তির সনদ। 6 দফার কর্মসূচির ভিত্তি ছিল কি 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। আর এই লাহোর প্রস্তাবে কি ছিল, যে স্বায়ত্ত শাসন, মানে এই অঞ্চলে স্বায়ত্ত শাসন এই অঞ্চলের হাতেই থাকবে, এটাই ছিল, তাই তো? ওকে, সো 6 দফা কর্মসূচির ভিত্তি ছিল 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তী সালে এই দাবি কেন্দ্র করেই বাঙালি জাতির স্বায়ত্ত শাসনের আন্দোলন জোরদার হয়, মানে পূর্ব পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র করতে হবে, এটাই আর কি। সো বাংলাদেশের জন্য এই আন্দোলন এতই গুরুত্বপূর্ণ ছিল যে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। ওকে, ওকে। সো এই যে 6 দফাকে কি বলা হয়, এটা কত সালে হয়েছিল 6 দফা দাবি? এটা হচ্ছিল 13ই ফেব্রুয়ারি 1959। এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি যে 1969 সালে কি হয়েছিল দেখেন। 1969 সালের 5ই জানুয়ারি কি হয়, যে গণ অভ্যুত্থান হয়। ওকে, সো এবং আচ্ছা দেখেন 1969 সালে একটি কি হয়েছিল সবাই জানিয়ে দেন, পরীক্ষা আসতে পারে। 1969 সালে কি হয়েছিল, গণ অভ্যুত্থান, তাই না? ওকে, আচ্ছা। এবং এটা কার বিরুদ্ধে হয়েছিল এই গণ অভ্যুত্থান? এটা হয়েছিল আইয়ুব খান। এই যে 1958 সালে যে আইয়ুব খান যে ক্ষমতা দখল করে, তার বিরুদ্ধেই হচ্ছে যে একটি স্বতঃস্ফূর্ত বা ব্যাপক একটি গণ আন্দোলন, বা পাকিস্তানের স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল। এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে কার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল।
এবং এটা আমরা দেখছি 1924 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। ওকে, সো এই এটা হচ্ছে 5 জানুয়ারি 1900 সালও মিল আছে মোটামুটি, তাই না? ওকে, দেখেন প্রত্যেকটা গণ অভ্যুত্থানে কি তারিখও মোটামুটি মিল আছে। এই যে 5 জানুয়ারি 1969 সালে কি হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল যে স্বৈরাচারী আইয়ুব খান সরকারের বিরুদ্ধে, কেমন? ওকে, এবং এই গণ অভ্যুত্থানে দেখেন তখন কিন্তু গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল ওদের নামে একটা মামলা হয়, একটা রাষ্ট্রদ্রোহী মামলা হয়, যেটাকে নাম করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। বুঝতে পারছেন তো? সো এভাবে একটু ইতিহাস টাইমলাইন ভিত্তিক যদি আপনারা পড়েন বা মনে রাখেন তাইলে আপনার জন্য মনে রাখতে সুবিধা হবে। সো 1969 গণ অভ্যুত্থান আমরা সবাই জানি গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু অনেকেই জানেন না কার বিরুদ্ধে হয়েছিল, আইয়ুব খানের বিরুদ্ধে। এখন এইটা আগরতলা, এখন আপনারা সবাই নাম জানেন যে আগরতলা ষড়যন্ত্র মামলা কয়জনের বিরুদ্ধে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু কেন হয়েছিল এটা কিন্তু অনেকেই জানে, কারণ এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের বিরুদ্ধে, কেমন? ওকে, তারপর দেখেন এই যে গণ অভ্যুত্থানের পরে 5 জানুয়ারি আবার কি একটি ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। আবার 20 জানুয়ারি কি যে আন্দোলনের সময় যে শহীদ আসাদ নামে একজন মারা যায়, যার নামে 20 জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস। 1969 সালের 20 জানুয়ারি তিনি মারা যান। এবং এই যে দেখবেন জাতীয় সংসদ ভবনের ওখানে আসাদ গেট নামে একটা জায়গা আছে, রাস্তা আছে, তাই না? আসাদ গেট বলি আমরা ওইটা। ওকে, আবার এই দেখেন 5 জানুয়ারি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার 35 জনের বিরুদ্ধে একটি মামলা হয় 5 জানুয়ারি। আর 15 ফেব্রুয়ারি কি হয়, সার্জেন্ট জহিরুল হক তিনি মারা যান। ওকে, আচ্ছা, ওকে, তো এইটা হচ্ছে যে এই যে 15 ফেব্রুয়ারি যে সার্জেন্ট জহিরুল হক যিনি ছিলেন, তিনি হচ্ছে কি যে আগরতলা ষড়যন্ত্র মামলার যে বিচারাধীন যখন ছিলেন তিনি, তখন হচ্ছে যে পাকিস্তানি একজন সেনা হাবিলদার বা পুলিশ হচ্ছে তাকে হত্যা করে। তখন কিন্তু আবার আমাদের এই যে দিন দিন হচ্ছে বাঙালি যে স্বাধীনতা বা আলাদা বা যে বা পুরো পাকিস্তানকে স্বাধীন করার জন্য যে যে ক্ষোভ, এটা কিন্তু আস্তে আস্তে তখনই বেড়ে চলেছে। এবং এই 69 পরেই কিন্তু 1971 সাল থেকে ফাইনালি যুদ্ধ শুরু হয়ে যায়, তাই না? ওকে, সো এই যে সার্জেন্ট জহিরুল হক, তার নামে কিন্তু এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় হল আছে, সার্জেন্ট জহিরুল হক। বাট আপনারা অনেকেই জানেন না সে কখন মারা যায়, কেন মারা যায়, এগুলো আপনাদের জন্য জানতে হবে। এটা হচ্ছে এই যে আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনিও আসামি ছিলেন, আর তাকে এটা বিচারাধীন অবস্থায় জেলেই তাকে হত্যা করা হয়, কেমন? জেলখানায়। ওকে, তারপর দেখেন কি হয়, আবার এই 22 ফেব্রুয়ারি 5 জানুয়ারি হচ্ছে যে এই মামলাটা হয়, এবং 22 ফেব্রুয়ারি তার যে ছাত্র জনতার আবার যে আন্দোলন আস্তে আস্তে বাড়তে থাকে, এর ফলে কিন্তু 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলাটা প্রত্যাহার করা হয়। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের 1970 সালে কি হয়েছিল। 1970 সালে কি হয়েছিল দেখেন, 1970 সালে সাধারণ নির্বাচন হয়েছিল। ওকে, সো এই 1969 সালে একটি সাধারণ নির্বাচন হয়েছিল, কেমন? ওকে, আর এখানে কি হয়েছিল যে পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক যে নির্বাচনটি হয়েছিল, সেখানে 300 আসনের মধ্যে কি 288টাই হচ্ছে যে তৎকালীন যে আওয়ামী লীগ তারা এখানে জয়লাভ করে, কেমন? ওকে, আচ্ছা, সবাইকে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করব। আর এটাই ছিল মূলত বাংলাদেশের ইতিহাস, যুদ্ধ পরবর্তী বা মহান মুক্তিযুদ্ধের আগেই এটাই ছিল হচ্ছে ইতিহাস। আর আপনারা হচ্ছে ওখানে আসছো? আচ্ছা, আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট, আমার আমার এই 71 ফোন নাম্বারটা দেওয়া আছে, বলো যে একটা বুকিং করা আছে, এটা টাকাটা দেবো কিনা। ওকে, বাসের ওখানে কথা বলো। আচ্ছা, সো এটাই ছিল আজকের মোটামুটি ক্লাস। তো হচ্ছে ক্লাসটি কেমন লাগলো সেটা একটু জানিয়ে দেন সবাই কমেন্টের মাধ্যমে। আর পরে যারা আসছেন একদম শুরু থেকে ক্লাসটা করতে হবে, কারণ আজকের ক্লাসটা যদি আপনি
শেষে শেষে করেন তাহলে কিন্তু হবে না, কেমন? তাহলে আপনি ইতিহাসের টাইমলাইনটা বুঝতে পারবেন না। আর মোটামুটি আমরা বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আর আপনারা যারা মুক্তিযুদ্ধের ইতিহাসটা ক্লাসটা করেন নাই, আপনারা আগের ক্লাসটা দেখে নিবেন, কেমন? ওকে। আর হচ্ছে আপনারা যারা আমাদের আজকের পিডিএফটা যারা পেতে চান, আমি কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করেছি, সেখানে আপনারা 828 জনের যে প্রস্তুতি, এটা আমরা ওই গ্রুপে নিচ্ছি বা বিভিন্ন ইনফরমেশন আমরা দিচ্ছি। আর সেখানে আপনারা জয়েন করলেই হচ্ছে আজকের পিডিএফটা পেয়ে যাবেন। আর পিডিএফটা পেতে হলে অবশ্যই আপনাকে ক্লাসটা শেয়ার করতে হবে। আর ক্লাসটা কেমন লাগলো 1 মিনিটের মধ্যে জানিয়ে দেন। আর আমাদের 828 জন নার্সিং প্রিলি যে ব্যাচটা আছে, সেই ব্যাচে আমরা 5 তারিখ থেকে ক্লাস শুরু করব। আর ইনশাল্লাহ এবার আমরা শতভাগ সফলতার একটা প্রচেষ্টা থাকবে। গত যে 3512 জন নিয়োগ হয়েছে, এখানে প্রায় 1500 বেশি স্টুডেন্টই আমাদের এখানে ক্লাস করেছে, কেমন? ওকে। তো আশা করি আপনার সামনের নিয়োগেও ভালো করবেন। এবং এবার আমরা বাংলাদেশের প্রথম আমরাই হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, এবার মানে প্রস্তুতিটাকে সহজ করার জন্য আমরা সেই লেকচারগুলো আমাদের আপনাদের জন্য আমরা তৈরি করেছি। এবং পাশাপাশি যে এক্সামগুলো আমরা নিচ্ছি বা নিব, এখানে প্রত্যেকটা এক্সাম হচ্ছে নেগেটিভ মার্কিং। একেবারে পিএসসি তে আপনারা যেমন নেগেটিভ মার্কিং এ পরীক্ষা দিবেন, সেম এই পরীক্ষাগুলো আপনারা প্রতিদিন কন্টিনিউ দিলে, জবের পাশাপাশি যেহেতু অনেকেই প্রাইভেট জব করেন, সো আপনাকে একটা ভালো প্রস্তুতি নিতে হলে এই যে নেগেটিভ মার্কিং আপনি এক্সামগুলো যদি এখন থেকে প্র্যাকটিস করেন, পরীক্ষায় আপনি অফকোর্স ভালো হবে। এবং এখানে আরেকটা আপনার জন্য গুড নিউজ আছে, সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে ওএমআর শিটে একদম লাইভ পরীক্ষা, যেভাবে ওএমআর শিটে আপনারা ফিল আপ করে এক্সাম দেন, সেম এক্সামটা আমাদের সাথে দিতে পারবেন। আমরা যখন লেকচার শিটগুলো আপনাদেরকে দিব, এর সাথে আমরা কিছু ওএমআর আপনাদেরকে দিয়ে দেবো। সেই ওএমআর এ আপনারা আমাদের সাথে মনে করেন যে আমাদের 500 স্টুডেন্ট বা 200 স্টুডেন্ট একসাথে আপনারা একই টাইম, মনে করেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত এক্সাম হবে। সেই এক্সামে হচ্ছে আপনারা সবাই জুমে বা আমাদের অ্যাপসের মাধ্যমে সবাই কানেক্টেড হয়ে 1 ঘন্টা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এভাবে আমরা আপনাদেরকে প্রস্তুত করে তুলবো পরীক্ষার জন্য, কেমন? ওকে। সো আমাদের অনলাইন ফি হচ্ছে 2000 টাকা, একদম ফুল লেকচার শিট সহ। এবং এই লেকচার শিট বাংলাদেশের সেকেন্ড, অন্য এখন দেখবেন অনলাইনে অনেক অনেক ভুয়া কোচিং আছে নিয়োগের জন্য, সো এগুলোতে প্রতারিত হবে না, কেমন? ওকে। তো আমরা বাংলাদেশের প্রথম কোচিং, এবং প্রত্যেকটা যেমন 2018 বলেন, 21 বলেন, 25 বলেন, সবচেয়ে বেশি সংখ্যক সরকারি চাকরি কিন্তু এখান থেকে হয়েছে নারীদের, কেমন? ওকে। সো সবাই ভর্তি হয়ে যাবেন। আমাদের যে নিচে নাম্বারটি আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগ করে, এটা নাম্বারটা আমার নাম্বারে সবাই দ্রুত যোগাযোগ করে আপনারা ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। 828 জন সিনিয়র স্টাফ নার্স প্রিলি ব্যাচে আমরা 5 তারিখ থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ এই জার্নিতে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন, এবং যুক্ত হয়ে আপনার ফুল প্রিপারেশন ইনশাল্লাহ আমরা সবাই একসাথে করবো। এবং আগামী এই যে নিয়োগে হয়তো আরো 3500 মতো নিবে, এই যে 828 জন যেটা সার্কুলার দিয়ে, সেটা হয়তো 3000-এর মতো হতে পারে বেড়ে। সো এটাতে আমরা সবার জব ইনশাল্লাহ কনফার্ম করব। আর একটা ভালো প্রস্তুতি ছাড়া, এই এত হাজার হাজার স্টুডেন্টের মধ্যে আপনাকে ভালো প্রস্তুতি ছাড়া চাকরি পাওয়া কোনোভাবেই সম্ভব না। যেমন আপনারা বিএমইউতে বা পিজি হাসপাতালে আপনারা দেখছেন যে মাত্র 24 জন টিকছে, পরীক্ষা দিছে প্রায় 35,000। দ্যাট মিনস 32,000 জন পরীক্ষা থেকে বাতিল হয়ে গেছে। আপনাদের অনেকেরই কনফিডেন্স ছিল, হয়তো পরীক্ষার পরে মনে করেছেন যে আরেকটু প্রস্তুতি নিলে হয়তো ভালো করতেন, তাই না? কিন্তু এই সুযোগটা আর পান নাই। সো এখন এই সুযোগ আছে, পড়ার সময় হচ্ছে এখন, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। ক্লিয়ার? সো এই ব্যাচে আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন, আর দ্রুত অ্যাডমিশন কমপ্লিট করেই আমরা হচ্ছে এই ব্যাচে আমরা ক্লাস শুরু করবো আগামী 5 তারিখ থেকে। আর এটার ফি হচ্ছে অনলি 2000 টাকা। আপনারা চাইলে এটাকে 2বারেও পেমেন্ট করতে পারবেন, কেমন? ওকে। সো এই যে আমার যে নাম্বারটা আছে 01722177071, এইটাতে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে দ্রুত ভর্তি পরীক্ষা এবং লেকচার 1 থেকে ইনশাল্লাহ সবাই শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মতো এখানেই বিদায় নিব। সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।